গুড মর্নিং, আমি কৃত্তিকা। আজ 5 অগস্ট, ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমাদের বাড়ির সকলেরই মন মাথা এক প্রকার ঘেঁটে আছে। গত 2 দিন হলো দিদা নার্সিংহোমে ভর্তি। 2 আগস্ট দুপুরবেলা হঠাৎ দিদা অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা কলকাতায় ছিলাম। এখানে বোন, মা, দাদু মিলে দিদাকে নার্সিংহোমে ভর্তি করে ইমার্জেন্সিতে, এবং পরের দিনই আমরা চলে আসি বর্ধমান। আজকে দিদার ছুটি হওয়ার দিন। রণ এখন ওই বাড়ি তোর বাবার সাথে রয়েছে, আর এই বাড়ির সকলে গেছে দিদাকে নার্সিংহোম থেকে নিয়ে আসতে। আমি যাইনি, বাড়িতেই রয়েছি, কারণ দুপুরের রান্নাটাও তো কাউকে করতে হবে। সকলে মিলে তো নার্সিংহোমে চলে গেলে চলবে না। তো ওরা ব্রেকফাস্ট করে চলে যাওয়ার পরে আমি 1 কাপ গরম চা হাতে বাগানে এলাম। অনেক দিন পরপর যেহেতু আসি, তাই নতুন কি গাছ লাগিয়েছে দাদু, বা কোন গাছটা কতটা বেড়েছে, এইটা তো দেখার একটা ইচ্ছা থেকেই যায়। তারপরে এমন বর্ষা আমি তো আমার জন্মে কখনো দেখিনি, তাতে বাগানের রূপ যেন আরও খুলে গেছে। এখন ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, গরমে খুব একটা কষ্টও হয় না। বাবারে, কত ফুল এসছে এই গাছটাতে। চা খেতে খেতে অনেক পুরনো কথা মনে পড়ছিল। দিদা তো একসময় কোমর বেঁধে সংসার সামলেছে, কিন্তু এখন কতটা অসুস্থ, কতটা অসহায়। তো আজকের আমার ব্রেকফাস্টে আছে বেসনের চিলা, ডিম সিদ্ধ, শসা আর ছানা। আজকে শুধুমাত্র আলু, পটল আর পনির দিয়ে একটা পাতলা ঝোল করব, যেটা দিদাও খেতে পারবে এবং আমরা সকলেই ভাত দিয়ে এটাই খাবো। তো যেটা নিয়ে তখন কথা বলছিলাম, আমার বাবা যখন মারা গেলেন 2000 সালে, তারপরে দাদু দিদা এসে আমাদের সঙ্গে থাকতে শুরু করলো। কারণ আমরা তো তখন প্রায় একাই বলতে গেলে। দাদুর কিন্তু তখনও স্কুলের চাকরি ছিল। পান্ডুয়া স্টেশনে নেমে বাসে করে যেতে হয় আমার মামার বাড়ি, আর সেখানেই একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল আমার দাদু। আর আমি তো ছোট থেকেই দাদু দিদার কাছেই মানুষ, তাই আমিও ওই স্কুলেই পড়েছি। ভাতটা প্রায় হয়েই এসেছে, ওটা ফ্যান ঝরাতে দিয়ে আমি পনিরটা রান্না করে নেবো। এদিকে নুন জলটা গরম করে রাখছি। পনিরটা ভেজে ওই গরম নুন জলে ডুবিয়ে রাখলে সব সময় নরম থাকবে। বাবা চলে যাওয়ার পর যখন দাদু দিদা, আমি, বোন আর মা একসাথে থাকতে শুরু করলাম, তখনই শুরু হলো দাদুর আসল স্ট্রাগল। অবশ্য স্ট্রাগলটা শুধু দাদুর একার বললে ভুল হবে, দিদারও। কারণ দাদু সেই একদম সকালে বেরিয়ে যেত 6:30 7টা, আর বাড়ি ঢুকতো সন্ধ্যে 7:30 8টা। আর সেই সকালবেলা উঠে দিদা সমস্ত রান্নাবান্না দাদুকে করে দেওয়া, তারপরে আমাদের সবার স্কুলের টিফিন বানিয়ে দেওয়া, দুপুরের খাবার বানানো, আবার আমরা স্কুল থেকে এসে কী খাবো সেটা বানানো, রাত্রে কী খাবো সেটা বানানো। একটা গোটা সংসারের দায়িত্ব এসে পড়ে আমার দিদার ওপর। আমরা যে মহারাজের দীক্ষিত, তারই একটা স্কুলে মা তখন টিচার হিসেবে জয়েন করে, তাই মাও কিছুটা আমাদের দলেই ভিড়ে পড়ে। মানে স্কুল টাইমে যাওয়া এবং স্কুল টাইমে বাড়ি ফেরা। তাই মায়ের অবশ্য টিফিন লাগতো না, কারণ মা আশ্রমেই খেয়ে নিত। পনিরটা তো আমি ভেজেই প্রথমে গরম নুন জলে ডুবিয়ে রেখেছি, আর পটল ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে নেব, তবে আলুটা ভেজে আর তুলে রাখবো না, ওটাতেই আদা জিরে টমেটো বাটাটা দিয়ে দেবো। সঙ্গে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। এইবার ভালো করে কষাবো এবং তাতেই আলু গলে যাবে। পটল পনির সব দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই রান্নাটা যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। আসলে আজকে এত পুরনো কথা মনে করছি এই কারণেই, যে মানুষটা দুটো সংসার সামলেছে। দুটো বলছি এই কারণেই, এক তো বিয়ের পর তার নিজের সংসার, তারপরে মেয়ের বিয়ে হলো। তো মেয়ের বিয়ে হলেই যদিও সব দায়িত্ব শেষ হয়ে যায় না জানি, কিন্তু এখানে যেন সত্যি করেই আরও একটা বড় দায়িত্ব এসে পড়লো মাথায়। একসময় কোমর বেঁধে যে এই সব সামলেছে, আজকে সে অন্যের ওপর নির্ভরশীল। বয়স এতটাই অসহায়। আজকে দীপ বলেছিল যে আমি যাব গাড়ি করে দিদাকে নিয়ে আসব, কিন্তু দিদার এতটাও সুস্থ অবস্থা নেই যে দিদা হেঁটে চলে গাড়ি করে আসবে। তাই ঠিক হলো যে অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়া হবে। ওরা স্ট্রেচারে করে এসে একেবারে বিছানায় নামিয়ে দিয়ে গেল। এরপরে দিদাকে একটু ফ্রেশ করিয়ে পনিরের পাতলা ঝোল দিয়ে ভাত চটকে মেখে নিজে হাতে খাইয়ে দিলাম। ঠিক যেমন দিদা আমাকে ছোটোবেলায় কোলে নিয়ে এক হাতে ভাতের থালা নিয়ে একদম শেষের দিকে যখন আমি খেতে চাইতাম না, পাট শাকের বনে নিয়ে যেত আর বলতো, ওই দেখ, ওই অন্ধকার থেকে কিন্তু ভূত আসবে, তাড়াতাড়ি খেয়ে নে। আর আমি সেই ভয়ে গপাগপ ভাত খেয়ে নিতাম। আর ইনি তো সেই যে বাবার সাথে এলেন, মহাপ্রভু আর বাড়ি যেতে চাইলেন না। তাই বললাম ছেড়ে দাও, এখানেই থাকুক, আমি ওকে চান করে খাইয়ে দেবো। তাই দীপ আবার ওই বাড়ি চলে গেল, কারণ ওর তো আজকে অফিস আছে, মানে ওয়ার্কিং ডে, ছুটি নেই। তাই ও চলে গেল, আর আমি এদিকে লেগে পড়লাম যুদ্ধে। মানে ওই রনকে চান করানো, খাওয়ানো, নিজে চান করা, খাওয়া, প্লাস দিদার খেয়াল রাখা তো আছেই। বাড়ি এসে দিদাকে অনেকটা নিশ্চিন্ত লাগছে। নার্সিংহোমে একদমই থাকতে চায় না, শুধু দিদা কেন, কেউই থাকতে চায় না। দিদার প্রিয় হলো হাতি, তো সেটাই খুলে দেওয়া হয়েছে। দেখতে দেখতে কিছুটা দেখলাম একটু ঘুম ঘুম আসছে। আর এনাকে দেখো, এনাকে এই মাথার দিক দিয়েই নামতে হবে। গোটা বাড়িতে আর কোনো জায়গাও দেখতে পায় না। বিকেলবেলা দীপ হঠাৎ পায়ে এসে হাজির। কেন জানো?
রনও খেতে ভালোবাসে বলে মল্লিকা কাকিমা পায়েস বানিয়ে পাঠিয়েছে। আজকে তো দিদাকে শুধু গাটা একটু স্পঞ্জ করা হয়েছে, সেইভাবে তো মাথায় জল দেওয়া হয়নি। এই 3 দিন ধরে যে নার্সিংহোমে ছিল, মাথার চুলগুলোর যে কী অবস্থা, তাই ভাবলাম একটু তেল মালিশ করে ভালো করে আঁচড়ে বিনুনি করে দিই, আর হাতে পায়েও একটু তেল মাখিয়ে দিই। গায়ের চামড়াগুলো একদম খড়খড় করছে। দিদার শরীরে কিন্তু খুব বিশাল কঠিন কোনো রোগ নেই, যেটা ডাক্তার বললেন আর কি। তো দিদার হয়েছিল ইউরিন ইনফেকশন আর ভীষণ সুগার বেড়ে গিয়েছিল, যে কারণে দিদা একদম কথা বন্ধ হয়ে গিয়েছিল এবং শরীর কেমন যেন একটা ছেড়ে দিয়েছিল। তো সেটা দেখেই এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। তো তারপরে ডাক্তার আমাদের জানালেন যে খুব কঠিন কিছুই নেই তার শরীরে, ইউরিন ইনফেকশন হয়েছে, যেটা আগেও হয়েছিল, ভালো করে সারেনি, এবং সুগার লেভেল ভীষণ হাই। দিদা আসলে ভিতর থেকে ভীষণই দুর্বল, তাই যাই রোগ হয় না কেন সেটাতেই চট করে কাবু করে ফেলে। এখন মনে হচ্ছে আরও আগে থেকে যদি আমি ভ্লগ বানাতাম, তাহলে আমার সেই সুস্থ সবল কোমর বেঁধে সংসার সামলানো দিদার ভিডিও হয়তো আমার চ্যানেলে রেখে দিতে পারতাম। দীপ তো সেই দুপুরে একবার এসেছিল, তারপরে চলে গিয়েছিল। এখন মাকে নিয়ে এসেছে, মা এসেছে দিদাকে দেখার জন্য, এবং আসার সময় আমাদের জন্য চপ আর বেগুনি নিয়ে এসছে, যেটাতে সব থেকে বেশি খুশি হয়েছে রণ। এই দেখুন, একটা বেগুনি নিয়ে পালিয়ে গেল। মাকে একটু চা করে দিলাম, যদিও এই সময় মা বাবার হাতের চা খেতে বেশি পছন্দ করে, কিন্তু ঠিক আছে, একদিন একটু বৌমার হাতে খেলেই না হয়। এই ব্যাক সাপোর্টটা আমার ঠাকুমা শাশুড়ির, তিনি চলে যাওয়ার পর এটাকেও তুলে রাখা হয়েছিল, ভাগ্যিস রাখা হয়েছিল। দিদা তো সোজা হয়ে বসতে পারছে না, বারবার হেলে যাচ্ছে, নিজের শরীরের কোনো ভর নেই, তাই ওটাকে দিয়ে দিদাকে বসিয়ে রাখা হয়েছে। সন্ধেবেলা একটু চা বিস্কুট দিদাকে খাইয়ে দিলাম, কারণ কোনো কিছুই দিদা হাতে ধরে খেতে পাচ্ছে না। দেখি দেখি সরো, কি সুন্দর লাইট জ্বলছে, এটা কে দিয়েছে? ব্যাটারি নেই কেন? ব্যাটারি কোথায়? ভেতরে আছে। এই নাও তোমার দুজনের পায়েস। কেমন হয়েছে? ভালো হয়েছে। এটা কে বানিয়েছে বলো তো? মল্লিকা দিদুন। ও মেঘামানির মা, মেঘাও এসেছে। ও হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার বুঝলে?